তোমরা যদি ভাবো নেতাজির মৃত্যু ঘটেছিল 18 আগস্ট 1945 সালে, তাহলে শোনো, এটা শুধু ইতিহাস নয়, এটা এমন এক ষড়যন্ত্র যেটা আজও ভারত সরকার মানুষের চোখের আড়ালে রেখেছে। আজকের গল্পটা শুধু একজন বিপ্লবী নয়, এটা হলো এক অদৃশ্য হয়ে যাওয়া জীবনের সন্ধান। ইতিহাস বলছে 1945 সালে এক বিমান দুর্ঘটনায় শহীদ হন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু এই গল্পটা কি সত্যি, নাকি সত্যিটা লুকিয়ে আছে রহস্যের এক ঘন অন্ধকারে? আজ আমরা খুঁজে বের করব সেই ইতিহাসের গোপন দরজা, যা ভারতের সবচেয়ে বড় রহস্য, নেতাজির মৃত্যু রহস্য। নমস্কার, আমি অনিমেষ, আপনারা দেখছেন লেটস ফ্যাক্ট ইট। চলুন শুরু করা যাক। 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকের এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে জন্ম নিলেন এমন এক সন্তান যার নাম ইতিহাস কখনো ভুলতে পারবে না, সুভাষচন্দ্র। পুরো নাম সুভাষচন্দ্র বসু। তিনি ছিলেন যুগান্তকারী, বিদ্রোহ ছিল তার রক্তে। বাবার নাম জানকীনাথ বসু, একজন বিখ্যাত আইনজীবী। মা প্রভাবতী দেবী, এক ধর্মপরায়ণ নারী। পরিবারের চাওয়া ছিল সুভাষ হবেন বড় অফিসার, আর সুভাষ তিনি স্বপ্ন দেখতেন নিজের দেশকে শৃঙ্খল মুক্ত করার। ছোটবেলা থেকেই ছিলেন ভীষণ প্রতিভাবান। প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন একজন ব্রিটিশ অধ্যাপক ভারতকে অপমান করেছিলেন। সুভাষ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন। ফলাফল, কলেজ থেকে তাকে বহিষ্কার করা হয়। কিন্তু তিনি থেমে যাননি। এরপর তিনি যান ইংল্যান্ডে। আইসিএস পরীক্ষায় পাস করেন, তাও 4র্থ স্থান পায়। কিন্তু এখানেই তিনি দেখালেন তার আদর্শ। চাকরি করার সুযোগ পেয়েও বললেন, আমি পরাধীন শাসকের গোলাম হব না। চাকরি ফিরিয়ে দিলেন। ফিরে এলেন দেশে আর শুরু করলেন স্বাধীনতার জন্য তার মহাযাত্রা। মহাত্মা গান্ধীর নেতৃত্বে তখন নন কোঅপারেশন আন্দোলন চলছে। সুভাষও সেই আন্দোলনের শরিক হন, তবে তার পথ ছিল আলাদা। তিনি বিশ্বাস করতেন একমাত্র সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই ব্রিটিশদের হাঁটানো সম্ভব। তাই গান্ধীজির অহিংসা নীতির বিরোধিতা করে কংগ্রেসের ভেতরে শুরু করলেন নিজস্ব আন্দোলন। 1938 সালে তিনি কংগ্রেসের সভাপতি হন। 1939-এ পুনরায় জয়লাভ করলেও গান্ধীজির প্রবল আপত্তিতে তাকে পদত্যাগ করতে হয়। তখন তিনি তৈরি করলেন একটি নতুন দল, যার নাম ফরওয়ার্ড ব্লক। তার বক্তব্য ছিল, ভারতবাসীকে শুধু কথা নয়, কাজ দিয়ে স্বাধীনতা আনতে হবে। এরপরে সুভাষ হন ব্রিটিশদের চোখে সবচেয়ে ভয়ঙ্করী বিপ্লবী। কলকাতা শহরের এলগিন রোড, রাত গভীর, ব্রিটিশ গোয়েন্দা নজরদারিতে রয়েছে প্রতিটি দরজা। কিন্তু এক অদ্ভুত কৌশলে নেতাজি সুভাষচন্দ্র বসু সেদিন রাতের অন্ধকারে নিখোঁজ হয়ে যান। গন্তব্য আফগানিস্তান হয়ে রাশিয়া, তারপর ইউরোপ। তার মনের একটাই চিন্তা, দেশকে স্বাধীন করতে হলে আন্তর্জাতিক মঞ্চে যুদ্ধের সমীকরণ বদলাতে হবে। তিনি পৌঁছান জার্মানিতে, হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, অ্যাডলফ হিটলারের সঙ্গে নেতাজি দেখা হয়েছিল 1941 সালের মে মাসে। যদিও হিটলার তেমন সাহায্য করেননি, তবু জার্মানি থেকে তিনি তৈরি করেন ফ্রি ইন্ডিয়ান লেগিয়ন। 3500 ভারতীয় যুদ্ধবন্দীকে নিয়ে গড়ে তোলেন একটি বাহিনী, যাদের লক্ষ্য ছিল ভারত স্বাধীন করা। কিন্তু ইউরোপ থেকে ভারত পৌঁছানো অসম্ভব প্রায়। তখন শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অভিযান। সাবমেরিনে চড়ে আটলান্টিক মহাসাগর পেরিয়ে তিনি যাত্রা করেন জাপানের দিকে। জার্মান সাবমেরিন থেকে ভারত মহাসাগরে হস্তান্তর করা হয় জাপানি সাবমেরিনে। এমন বিপজ্জনক যাত্রা বিশ্ব ইতিহাসে বিরল। অবশেষে 1943 সালে তিনি পৌঁছান সিঙ্গাপুরে। সেখানেই গঠন করেন আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আইএনএ। স্লোগান দেন, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে যুক্ত হন লক্ষ লক্ষ ভারতীয়, বিশেষ করে প্রবাসী ভারতীয়রা। এমনকি নারীদের জন্য তৈরি হয় ঝাঁসি রানী বাহিনী। বিশ্বের ইতিহাসে প্রথম কোনো স্বাধীনতা আন্দোলনে নারী বাহিনী গঠিত হয়। নেতাজি তখন একটি স্বাধীন সরকার ঘোষণা করেন, আজাদ হিন্দ সরকার, যার রাজধানী হয় আন্দামান নিকোবর। সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি বহু আগেই, 1943 সালে। তার লক্ষ্য ছিল একটাই, দিল্লি চলো। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বার্মা সীমান্ত পেরিয়ে ভারতের মণিপুর ও নাগাল্যান্ডে প্রবেশ করেন। কিন্তু তখনই বিশ্বযুদ্ধের মোড় ঘুরে যায়। জাপান ও জার্মানির পরাজয় শুরু হয়। ফলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির রসদ সরবরাহ বন্ধ হয়ে যায়। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সৈনিকরা তবু লড়াই চালিয়ে যান, কিন্তু খাদ্য, অস্ত্র, সাহায্যের অভাবে তারা হারতে থাকেন। নেতাজি তখনও হাল ছাড়েননি। তিনি প্লেনে করে জাপানে ফিরছিলেন, উদ্দেশ্য নতুন কৌশল পরিকল্পনা। কিন্তু ঠিক তখনই ঘটল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনা। 1945 সালের 18 আগস্ট তাইওয়ানের তাইহুকু বিমানবন্দর, বলা হয় এই বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন। কিন্তু কোথাও পাওয়া গেল না তার মৃতদেহ। কোনো নির্ভরযোগ্য ছবি নেই, মেডিকেল রিপোর্ট নেই, শুধু শোনা কথা, প্লেন ক্র্যাশ করেছিল আর নেতাজি মারা গিয়েছিলেন। ইতিহাসে এমন মৃত্যুই সবচেয়ে রহস্যময় হয়ে থাকে। তাহলে সত্যিই কি 1945-এ নেতাজির মৃত্যু হয়েছিল, নাকি এটা ছিল একটি সাজানো গল্প? 18 আগস্ট 1945, সময় তখন দুপুর। জাপানের মুকদেন বিমানবন্দর থেকে উঠছে একটি প্লেন, গন্তব্য তাইহুকু। প্লেনে ছিলেন নেতাজি। ঠিক দুপুর 1:30 নাগাদ প্লেনটি মাঝ আকাশে বিস্ফোরণ ঘটে ভেঙে পড়ে। বলা হয় বিমানের ইঞ্জিনে আগুন লেগেছিল। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক আহত ভারতীয়কে, যাকে সবাই চিনেছিল সুভাষচন্দ্র বসু নামে। তিনি কি বলেছিলেন? কেউ বলছে, আমি সুভাষ, আমাকে আমার ভারতবাসীর কাছে ফিরিয়ে দাও। আর এরপরই মৃত্যু। কিন্তু প্রশ্ন উঠল, কোথায় তার দেহ? কোথায় সেদিনের মেডিকেল রিপোর্ট? কিভাবে দাহ করা হলো? কে দেখলো তাকে মৃত অবস্থায়? ভয়ঙ্কর এই ঘটনাটি এত বড় হওয়ার পরও কোনো ফটো, কোনো ময়না তদন্তের কাগজ কিছুই পাওয়া যায়নি। শুধু কয়েকজন জাপানি অফিসার বলেছিল সুভাষ মারা গেছেন। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলে নেতাজি হয়তো প্লেনেই ওঠেনি,
এখান থেকেই জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্ন, নেতাজি কি সত্যিই মারা গিয়েছিলেন, নাকি এটা ছিল তার আত্মগোপনের শুরু? 1955 সাল উত্তরপ্রদেশের ফৈজাবাদ শহরে এক অচেনা সন্ন্যাসী এসে বসবাস শুরু করেন। তার কোনো নাম নেই, অনেকে তাকে ডাকতো গুমনামি বাবা। তিনি বাইরের কারো সঙ্গে দেখা করতেন না, কথা বলতেন না, ছবিও তুলতে দিতেন না। কিন্তু ধীরে ধীরে স্থানীয় মানুষ লক্ষ্য করতে থাকেন কিছু অদ্ভুত মিল। তার বাংলা উচ্চারণ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির চিঠিপত্র, নেতাজির পুরনো চশমা, ঘড়ি, রেডিও, এমনকি জার্মান ও রুশ ভাষার বই। 1985 সালে তার মৃত্যুর পর তার বাড়ির দরজা খুলে চমকে যান তদন্তকারীরা। বহু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কাগজ, নেতাজির হাতে লেখা চিঠি, এমনকি বসু পরিবারের ছবি। অনেকেই বললেন গুমনামি বাবাই আসলে নেতাজি ছিলেন। সরকার ডিএনএ টেস্ট করে, কিন্তু ফলাফল অস্পষ্ট। আজও কেউ নিশ্চিত করে বলতে পারেনি নেতাজি গুমনামি বাবার ছায়ায় জীবিত ছিলেন কিনা। নেতাজির মৃত্যু নিয়ে তৈরি হয় 3টি সরকারি তদন্ত কমিশন: সাওনাজ কমিশন, খোসলা কমিশন, মুখার্জি কমিশন। সাওনাজ কমিশন বলছে নেতাজির মৃত্যু 1945 সালে তাহেকুতে। খোসলা কমিশন বলছে সাক্ষ্য অনুযায়ী বিমান দুর্ঘটনা সত্য, কিন্তু মুখার্জি কমিশন তদন্ত করে বলছে নেতাজি মারা যাননি এবং তাহেকু দুর্ঘটনার ঘটনা সত্য নয়। তারা প্রমাণ দেয় বিমানে নেতাজি ছিলেন না, কিন্তু এই রিপোর্ট সরকার গ্রহণ করেনি। কেন? সত্য জানতে চায় দেশবাসী, কিন্তু সরকার রহস্য গোপন রাখতে চেয়েছে বারবার। ভারতীয় জনতা আজও এই প্রশ্ন তোলে, 3টি কমিশনের 3 রকম মত, তাহলে কোনটা সত্য? বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে নেতাজি রাশিয়ার সাইবেরিয়াতে আশ্রয় নিয়েছিলেন। কিছু গোয়েন্দা নথি জানায় 1946 থেকে 48 সালের মধ্যে তাকে সোভিয়েত কারাগারে দেখা গিয়েছে। এমনকি জোসেফ স্ট্যালিন নিজেই নেতাজিকে গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন, কারণ তৎকালীন ভারতীয় রাজনীতি তাকে ভয় পেত। অনেক গবেষক দাবি করেন নেতাজিকে সোভিয়েত ইউনিয়ন হস্তান্তর করে না, কারণ তাকে ব্যবহার করা হয়েছিল ভারতীয় রাজনীতিতে চাপ তৈরির জন্য। কিন্তু রাশিয়া আজও এই তথ্য গোপন রেখেছে। প্রশ্ন হলো, সত্যটা কে লুকোচ্ছে আর কেন? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, নেপাল, এমনকি রাশিয়াতেও বহু মানুষ বলছেন আমরা নেতাজিকে দেখেছি জীবিত সন্ন্যাসীর বেশে। 1960 থেকে 80 দশকের কিছু লোক তাকে বিভিন্ন রেল স্টেশনে, আশ্রমে, পাহাড়ি পথে দেখেছে বলে দাবি করে। কেউ বলছে তিনি বলতেন আমি আর সামনে আসতে পারবো না, কিন্তু কেউ ছবি তোলেনি, কেউ প্রমাণ দিতে পারেনি। তাহলে কি এসব গল্প নাকি সত্যের ছায়া? যদি নেতাজি সত্যিই বেঁচে থাকতেন তবে সামনে আসতেন না কেন? এই প্রশ্নই সবচেয়ে বড়। অনেকে বললেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ব্যর্থ হওয়ায় তাকে দেশদ্রোহী তকমা দেওয়া হতে পারত। আবার কেউ বলেন নেহেরু সরকার ও সোভিয়েত রাজনৈতিক চাপে তিনি সামনে আসেননি। কেউ বলেন নেতাজি চাইতেন না তার নাম নিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধুক, তিনি নিজের ছায়ায় থেকে দেশমাতার সেবা করছেন নীরবে। সত্যিই কি তাই ছিল, নাকি তিনি কোনো অন্য চুক্তিতে বাধা ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু এক বিপ্লবী, এক যুদ্ধনায়ক, এক জীবন্ত রহস্য। তিনি কি তাহেকুতে শেষ নিঃশ্বাস ফেলেছিলেন, নাকি ভারতের মাটিতেই ছিলেন আমাদের চোখের আড়ালে? আমরা আজও জানি না, তবে আমরা জানি তিনি আমাদের হৃদয়ে চিরজীবিত। আপনার কি মনে হয় গুমনামি বাবাই নেতাজি ছিলেন? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ ইতিহাস জানতে সবাইকে জানা উচিত সত্য।